দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে এসেছে একটি পুরনো কিন্তু অস্বস্তিকর প্রশ্ন। সরকার কি শুধু জনগণের ভোটে গড়ে ওঠে, নাকি আন্তর্জাতিক শক্তি, সামরিক প্রতিষ্ঠানের অবস্থান এবং ভূরাজনৈতিক স্বার্থ শেষ পর্যন্ত ঠিক করে দেয় কোন সরকার টিকবে আর কোন সরকার পড়ে যাবে? 2024 সালের জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের শীর্ষ দুই গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিস্ফোরক ইমেইল সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার অনুপস্থিতি মানে তার নীরবতা নয়, তিনি খুব দ্রুতই ফিরছেন বাংলাদেশের মাটিতে। কিন্তু ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার নিজের আমলের মারাত্মক সব সমালোচনা, এই সবকিছুর মাঝে কিভাবে সম্ভব তার প্রত্যাবর্তন? কি বলছেন তিনি আর বাস্তবতাই বা কি? ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে মন্ত্রিপরিষদের সদস্য ও ঘনিষ্ঠজনদেরও দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এমনকি একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও ফোনে যোগাযোগ করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে দ্রুত সেফ জোনে চলে যেতে ফোন করেন শেখ রেহানা। সেই ফোন আলাপের তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। প্রথম কার্যদিবসেই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এই বক্তব্যের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি চুক্তির নেতৃত্বেও ছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে। চুক্তিটি প্রকাশের পর থেকেই এটি বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষা করেছে তা নিয়ে সমালোচনা কম হয়নি। বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের নীরবতা এবং সংসদে এ নিয়ে আলোচনা না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। এখন এই চুক্তি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে অর্থনৈতিক ছাড়াও অন্যান্য দেশের সাথে সম্পর্কেও প্রভাব ফেলার শঙ্কা তৈরি করছে। हिंदू धर्म में क्या है? दारू पीते हैं, बीवी को परेशान करते हैं, बच्चों को परेशान करते हैं। पहली बात। मुसलमान में क्या है कि बिरयानी लाते हैं, बेटा तू भी खा मैं भी खाऊं। कितना अच्छा धर्म है एक तरह से। শুধু ক্ষমতায় গেলে বা পাশ করলে বা চেয়ারে বসলে ক্ষমতা ধারণ করা যায় না, মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আমরা দেখেছি মাত্র 3 মাসের ব্যবধানে বিভিন্ন জায়গায় মন্ত্রী পর্যায়ে সরকারের জনগণের কাছে ভুয়া ভুয়া শব্দ শুনতে হচ্ছে। তারেক রহমান উনি যদি চুরের মামলায় জেল খাইটা ক্ষমতায় যেতে পারে আর আমরা ডিজিটাল নিরাপত্তা মামলায় জেল খাইটা কি জনকর্মী হয়ে রাস্তায় করবো? আমার ওনারে সার্কাস মনে হয়। তারেক রহমান সার্কাস দেখাইতে আসছে, ব্রিটিশ সার্কাস নিয়ে আসছে না, আর বাঙালি এটি খায় না, বুঝেন নাই? আমরা বাঙালি, আমি জানি বাঙালি রণনা। শেখ হাসিনার 12 হাত কাপুরি যখন বাঙালিদের বুঝাইতে পারে না, আর ওনার ব্রিটিশ শুটকুট কতটুকু বুঝাইবো এটাই উনি চিন্তা করে যান। তারেক জিয়ার বিরুদ্ধে নতুন সমীকরণ, জল্পনা কল্পনা এবং শঙ্কা। দর্শক, চারদিকে তারেক জিয়াকে সবাই সতর্ক করছেন যে জনাব তারেক রহমান আপনি সতর্ক হয়ে যান, অবস্থা কিন্তু ভালো না, আলামত ভালো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আনন্দবাজারের সাক্ষাৎকার পড়লে পরিষ্কার যে শেখ হাসিনা একেবারে নিজ কাঁধে দায়িত্ব নিয়েছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ফেরাবেন বাংলাদেশের মাটিতে। তিনি দেখছেন এখনো শত শত হাজার লাখ লাখ কর্মী এত নির্যাতন নিপীড়নের মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে এবং তিনি মনে করাচ্ছেন যে আওয়ামী লীগ একটা আদর্শিক রাজনৈতিক দল, কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন না। এবং তিনি বলছেন যে রীতিমতো যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ দমে গেলে বাংলাদেশটাই তারা স্বাধীন করতে পারত না। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ভারতে দীর্ঘ নির্বাসনের জীবন ছেড়ে অবশেষে সকল নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পেরেছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে, আওয়ামী লীগের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখতে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই শেখ হাসিনাকে নির্বাসনের জীবন কাটাতে হচ্ছিল ভারতের দিল্লিতেই তিনি ছিলেন এবং 1981 সালের মে মাসের আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারেন নাই। 45 বছর পর আবারও যখন তিনি দিল্লিতে নির্বাসনের জীবন কাটাতে বা নির্বাসনের জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন, তখন ভারতের সংবাদ মাধ্যমগুলো ভীষণ গুরুত্বের সঙ্গে এবছর 17ই মে দিবসটিকে ঘিরে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে এবং ইংরেজি অনেক শীর্ষস্থানীয় দৈনিকেই যেমন শেখ হাসিনা কবে ফিরবেন, আদৌ আওয়ামী লীগের রাজনীতিকে তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন এমন প্রত্যাশা করেন কিনা, 17ই মে আবারও বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে কিনা, এসব প্রশ্ন সামনে রেখে ইংরেজি দৈনিক গুলো যেমন খবর পড়েছে শেখ হাসিনার ইমেইল সাক্ষাৎকারের ভিত্তিতে, তেমনি পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় পত্রিকা আনন্দবাজার তারাও শেখ হাসিনার সাক্ষাৎকার ছেপেছে প্রথম পাতায় এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনার যেই বক্তব্যটি আনন্দবাজার শিরোনাম করেছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো। শেখ হাসিনা এই যে মাথা উঁচু করে দ্রুত ফিরবো মানে শেখ হাসিনাই ফিরবেন, শুধু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরবে তাই নয়, এবং মাথা উঁচু করে ফিরবো এই ঘোষণাটি এ সময়ে কিভাবে দিলেন? কারণ ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে যে ইংরেজি সাক্ষাৎকারটা দিয়েছেন তিনি, সেখানেও খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে খুব শিগগিরই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে যাচ্ছেন, বাংলাদেশে ফিরতে যাচ্ছেন।
এবং সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে মানে তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, তিনি সরাসরি বলেছেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশের রাজনীতিতে আসবে, যেটার জন্য তিনি নিজেও প্রতিদিন কাজ করছেন। হিন্দুস্তান টাইমস যেটা শিরোনাম করেছে সেটা হচ্ছে যে অ্যাবসেন্স ডাজন্ট মিন সাইলেন্স, মানে আমি দেশে অনুপস্থিত তার মানে আমি চুপ করে বসে নাই, উইল রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন, খুব শিগগিরই আমি বাংলাদেশে ফিরবো। এই যে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নিয়মিতভাবে তিনি কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছেন জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে, তিনি বাংলাদেশে নেতৃবৃন্দ এবং কর্মীদের সঙ্গে, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতেই প্রতিদিন তিনি কাজ করছেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা বলেছেন এই সাক্ষাৎকারে, এবং বলা যায় প্রথমবারের মতো, কারণ মনে রাখতে হবে গত বছরের শেষের পর শেখ হাসিনা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে আর কোনো সাক্ষাৎকার দেন নাই গত প্রায় 4-5 মাস ধরে। ফার্স্ট পোস্টের মতো ভারতের অনেক শীর্ষস্থানীয় পত্রিকা আবার সেটাকেই শিরোনাম করেছে, যেমন তারা বলছে শেখ হাসিনা ওয়ার্নস অফ ডার্ক ডেইজ আন্ডার বিএনপি রুল, vows to return to বাংলাদেশ ভেরি সুন। মানে এক রকমের ভারতকে তিনি সম্ভবত সাবধান করতে চাইছেন, তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা তো ভালো হবেই না ভারতের, বরং 2001 থেকে 2006 সালে বাংলাদেশে শেখ হাসিনার ভাষায় যে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশ একটা অন্ধকার সময় পার করেছিল, সেটা ফিরে আসতে পারে যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকবে। এবং তিনি তাতে বলেছেন, এই ইমেল সাক্ষাৎকারগুলোতে তিনি বলেছেন যে দেশে ফেরা কোনো নির্দিষ্ট দিন বা সময়ের উপর নির্ভর করে না, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কাজ করছি। এটা শুধু আমার ফেরার জন্য নয়, শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণের জন্য প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুত সেই লক্ষ্য অর্জন করব, কারণ প্রতিটি মুহূর্তই শেখ হাসিনা বলছেন তিনি দেশের জন্য লড়ছেন কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামো ব্যবহার করে এবং বিশ্ব মিডিয়াতেও আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করছে। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে আবারও মনে করিয়েছেন যে তিনি 19 বার হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন, কিন্তু কিছুই তাকে কখনো থামাতে পারেনি। এবং শেখ হাসিনা বলেছেন মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শিগগিরই আমি বাংলাদেশের মাটিতে ফিরবো। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, এই অবস্থায় কি করে শেখ হাসিনা ভাবছেন শিগগিরই ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ আছে? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলেন যে আওয়ামী লীগ জনগণের দল, এই দল বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে জন্ম নেয় নাই, মানে কোনো, যেটা শেখ হাসিনা সবসময় বলেন যে এই দল তো বন্দুকের জোরে বা ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম নেয় নাই, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা এই দলকে দমিয়ে রাখতে পারবে না, যদি নিষেধাজ্ঞা দিলেই আওয়ামী লীগকে থামানো যেত তাহলে বাংলাদেশই জন্ম নিত না। এবং শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ তো বারবারই আরো শক্তিশালী হয়ে ফিরেছে, যারা মনে করছে নিষেধাজ্ঞা স্থায়ী তাদের ইতিহাসের দিকে তাকানো উচিত, এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনরা যে কত ভয় পায় আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে তার প্রমাণ। কারণ শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে মনে করাচ্ছেন যে যদি আওয়ামী লীগ সংগঠিতভাবে গণতান্ত্রিক রাজনীতি করতে পারে তাহলে যে এই দলগুলোর পক্ষে, মানে বিএনপি জামায়াতের মতো দলগুলোর পক্ষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে, সে কারণে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। এবং দলীয় শক্তির প্রমাণ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী মনে করাচ্ছেন এই যে লাখ লাখ সমর্থক, শত শত হাজার নেতাকর্মী যারা এখনো বাংলাদেশে আছেন, তাদের বিরুদ্ধে যে হামলা, মামলা, কারারুদ্ধ করে রাখা হচ্ছে, নির্যাতনের করা হচ্ছে, তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ আছেন এবং তাই দেশের স্বার্থে আওয়ামী লীগের ফিরে আসা এটা অনিবার্য, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। শেখ হাসিনা বলছেন যে এমনকি এত নির্যাতন নিপীড়নের মধ্যেও এখনো বাংলাদেশের কৃষকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরাই, এবং তিনি তাই বলছেন যে এই দলকে ঠেকিয়ে রাখা কোনো নিষেধাজ্ঞার পক্ষে সম্ভব নয়। হিন্দুস্তান টাইমস প্রশ্ন করেছিল যে অনেকে তো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কথা বলছে, একটা পুনর্গঠন বা সংস্কারের উদ্যোগ কি নেওয়া হচ্ছে, মানে রিঅর্গানাইজ বা পিউরিফিকেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে? শেখ হাসিনা এই সাক্ষাৎকারে এটাও খুব ইন্টারেস্টিং বলেছেন, নতুন বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, সে তার ঘর গোছানোর জন্য যা করা দরকার সেটা নিজেই করতে পারবে। অনেক সময়ই ষড়যন্ত্রকারীরা এবং রাজনৈতিক প্রতিপক্ষ এই পিউরিফিকেশনের নামে, মানে ঘর গোছানোর নামে, একটা শুদ্ধিকরণের নামে আসলে রাজনৈতিক দলকে পুরোপুরি ভেঙে দিতে চায়। কাজেই এই পিউরিফিকেশন, শুদ্ধিকরণ কিংবা পুনর্গঠন সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো অন্য কারো রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশনে করতে রাজি নন, সেটাও তিনি এই হিন্দুস্তান টাইমসের এই সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন। সবচেয়ে বড় কথা, হিন্দুস্তান টাইমসের বিস্তারিত সাক্ষাৎকার কিংবা আনন্দবাজারের সাক্ষাৎকার পড়লে পরিষ্কার যে শেখ হাসিনা একেবারে নিজ কাঁধে দায়িত্ব নিয়েছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ফেরাবেন বাংলাদেশের মাটিতে। তিনি দেখছেন এখনো শত শত হাজার লাখ লাখ কর্মী এত নির্যাতন নিপীড়নের মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে, এবং তিনি মনে করাচ্ছেন যে আওয়ামী লীগ একটা আদর্শিক রাজনৈতিক দল, কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন না। এবং তিনি বলছেন যে রীতিমতো যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ দমে গেলে বাংলাদেশটাই তারা স্বাধীন করতে পারতো না। এবং শেখ হাসিনা আসলে ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এক রকমের বিএনপি জামাত শাসনামলের স্মৃতি মনে করিয়ে দেওয়াটাও এখন গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় মনে করছেন। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে উগ্রবাদ ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় হুমকি। 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ জঙ্গিবাদের নিরাপদ আশ্রয় পরিণত হয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, তার ওপর, আমার ওপর, মানে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল, বিচারক হত্যা করা হয়েছিল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন যে
10 ট্রাক অস্ত্র চোরাচালানের মতো ঘটনা ঘটেছিল, শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারে এটাও মনে করিয়েছেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয়েছে যে শেখ হাসিনা কিন্তু নির্বাচনের আগে যখন তারেক রহমান ফিরে যাচ্ছেন, কিংবা ভারত সরকার খালেদা জিয়ার মৃত্যুর পরপর যে তারেক রহমান সরকারের সঙ্গে একরকমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে যখন মৈত্রীর হাত বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে তারেক রহমানের শেষকৃত্যের দিন ঢাকাতে পাঠালেন, কিংবা প্রধানমন্ত্রী মোদী ভারতে তিনি যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেটা নির্বাচনের ফলাফলে টের পাওয়া মাত্র প্রথম বিশ্বনেতা হিসেবে তারেক রহমানকে ফোন করে বসলেন, কিংবা একটা আন্তরিক চিঠি লিখে তাকে স্ত্রী কন্যা সহ ভারত সফর করতে বললেন, তখন কিন্তু শেখ হাসিনা কখনো ভারতকে মানে তার আশ্রয়দাতা দেশকে এটা স্মরণ করার নাই যে এই তারেক রহমানই সেই তারেক রহমান যিনি 2001 থেকে 2006 সালের বিএনপি জামায়াত জোট সরকারের একেবারে শীর্ষ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন, এবং সে সময় ভারতের পুরো অঞ্চল মানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সীমান্তবর্তী প্রতিটি রাজ্যে ভীষণভাবে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, কারণ বাংলাদেশের সীমান্তের ভেতরে মানে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসা থেকে শুরু করে প্রশিক্ষণ শিবির এবং আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে একরকমের প্রশ্রয় দিয়ে আসা হচ্ছিল, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেওয়া হচ্ছিল। কিন্তু এই সাক্ষাৎকারটিতে মে মাসে এসে যখন তারেক রহমান সরকারের বয়স 3 মাস পেরিয়েছে এবং যখন ভারত বাংলাদেশ সম্পর্কটাও তারেক রহমান সরকারের আমলেও খুব চাঙ্গা হয়ে উঠতে পারছে না, তখন শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে 2001 থেকে 2006 এর শাসনামলের কথা মনে করিয়েছেন। কারণ শেখ হাসিনা তার সাক্ষাৎকারে এটা বলেছেন যে 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখেছি দণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িত দণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তি সংসদে প্রবেশ করেছে, এবং শেখ হাসিনা বলছেন 2001 থেকে 2006 সালের অন্ধকার সময় আবার তাই ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে, জঙ্গিবাদের কালো ছায়া এখন সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে, এটা নিঃসন্দেহে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। পুরো সাক্ষাৎকারে আমার মনে হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেখ হাসিনা মনে করিয়েছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের আর্থিক অবস্থায় তারেক রহমান সরকারের আমলে ইউনূস সরকারের লুটপাটের পর এমন খারাপ জায়গায় পৌঁছেছে, এরই মধ্যে তারেক রহমান সরকার প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে, এবং দেশের অর্থনীতি এমনই ভয়াবহ সংকটের মুখে যেখানে বিদ্যুৎ নেই, তেল নেই, গ্যাস নেই, সার নেই, সেচের পানি নেই, কর্মসংস্থান কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। এই অবস্থায় তাই শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর যে রাজনৈতিক গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এখন তাই সময়ের ব্যাপার মাত্র। তারেক জিয়ার বিরুদ্ধে নতুন সমীকরণ, জল্পনা কল্পনা এবং শঙ্কা। দর্শক, হ্যাঁ, চারদিকে তারেক জিয়াকে সবাই সতর্ক করছেন যে জনাব তারেক রহমান আপনি সতর্ক হয়ে যান, অবস্থা কিন্তু ভালো না, আলামত ভালো না। হ্যাঁ, এবং সতর্ক হচ্ছে। দর্শক, আমি একটা কথা অনেক আগে বলেছি যে তারেক জিয়া ভারতের সাথে সমঝোতা করে বাংলাদেশে এসেছেন। এই ভারত এখন ভান ধরছে যে না তারেকই আমাদের প্রিয়, জামাতকে ঠেকাতে আমাদের তারেকই লাগবে, কিন্তু এটা ভান ধরা। দিন শেষে জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তানকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না। ভারত বা যুক্তরাষ্ট্র এই নোংরা খেলা খেলে এবং গ্রেট পাওয়ারগুলো এই খেলা খেলে, কাউকে কাউকে উপরে উঠায় আচার মারার জন্য। অনেক উপর থেকে যদি ধপাস করে ফেলে দেয়, যত উপর থেকে ফেলে দিবে তত ধ্বংস হবে, এটি নিয়ম। তো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ভারত তারেক রহমানের পক্ষে, এমনকি তারেক রহমান যে কথাটা বলেছিলেন আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে খালেদা জিয়া যখন প্রচন্ড অসুস্থ তখন বলেছিলেন যে দেশে ফেরা আমার একক অবারিত সিদ্ধান্ত নয়, তার মানে চাইলে আমি দেশে পেতে পারি না। তো তারেক রহমান দেশে ফেরা কার উপর নির্ভর করে এবং কার উপর নির্ভর করেছিল এবং কার গ্রিন সিগন্যালে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসতে পেরেছেন? এর উত্তর একটাই, ভারত। ভারত তারেক রহমানকে দেশে এনেছে, গ্রিন সিগন্যাল দিয়েছে, তিনি এসেছে। এবং তারেক রহমান দেশে আসার শর্ত ছিল, আমি একটা আলোচনায় বলেছিলাম যে মূল কন্ডিশন ছিল তারেক রহমানের দেশে আসার যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পেলে তারপরে আসবেন। তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি, এটার সাথে ভারত জড়িত। এই যে ভারতের গ্যারান্টি নিয়ে ভারতের সহায়তায় প্রধানমন্ত্রী হয়েছেন, ভারতের গ্রিন সিগন্যালে দেশে এসেছেন, ভারত তারেক রহমানকে এত সহায়তা করলো, এত উপরে উঠালো, এমনকি ভারতের যত লজিস্টিক সাপোর্ট আছে এবং এই যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মেটিকুলাস ডিজাইন যে একটা কারচুপি নির্বাচন হয়েছে, এটার সাথে সরাসরি ভারত এবং মার্কিন ডিপ স্টেট জড়িত। সরাসরি ভারত তারেক রহমানকে ক্ষমতা এনে দিয়েছে। এই ক্ষমতা আনা এটা ভালোর জন্য না, এটা হচ্ছে উপরে উঠিয়েছে ধপাস করে ফেলে দেওয়ার জন্য। এমনকি এই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এই কাজ করে, কাউকে কাউকে ক্ষমতা এনে তাদের শত্রু যাকে টার্গেট করে যে ওকে আমি ধ্বংস করবো, মেরে ফেলবো বা চিরতরে ওকে শেষ করতে চাই, তাকে ভারত যুক্তরাষ্ট্র এরা মিলেমিশে ক্ষমতা আনে। কারণ এরা জানে যে ক্ষমতা এনে এখন ওকে চিরতরে শেষ করা যাবে। কাউকে কাউকে ক্ষমতা আনে শেষ করার জন্য, মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য। পছন্দ হিসাবে পছন্দ করে বন্ধুকে ক্ষমতা এনেছি বা দালালকে ক্ষমতা এনেছি, বিষয়টা এরকম সব ক্ষেত্রে হয় না। এমনকি এই যে হাসিনা অনেকবার ক্ষমতায় থেকেছে, ভারতের একটা প্ল্যানের কথা বলি, এটা আমরা জানি, একদম দায়িত্ব নিয়ে বলছি। 3 টার্মে ক্ষমতায় থাকার পর স্বাভাবিকভাবে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তাও আবার ভোট চুরি করে থাকলে। কারণ এইভাবে ভারত আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় রাখবে, ইটস ভেরি টাফ। হ্যাঁ, ক্ষমতায় থাকতে মিনিমাম লেজিটিমেসি তো থাকতে হয়। এই জন্য ভারতের একটা বিকল্প প্ল্যান ছিল যে ঠিক আছে এমন একটা সিস্টেম করবো, হয়তো এবারের পরের বারই করতো। যেমন আওয়ামী লীগ যদি 5 বছর, এই যে এবার আমিটামি নির্বাচনের মাধ্যমে
আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে ভারত, এবং ঝিনাইদহের এক প্রার্থী স্পষ্টভাবে বলেছেন যে আমি ভারতের প্রার্থী। মানে আমি নির্বাচন 7 জানুয়ারি নির্বাচন পুরোটাই ভারত উঠিয়ে দিন, শুধু এটা না, 5 জানুয়ারি 2014 নির্বাচন, 18 ফেব্রুয়ারি মানে 18 সালের নির্বাচন, রাতের নির্বাচন, এবং এই 7 জানুয়ারি নির্বাচন 24 এগুলো সব ভারত উঠিয়ে দিয়েছে একদম র। বা কারা কারা করেছে, থাইল্যান্ডে কোথায় এবং সিঙ্গাপুরে কোথায় মিটিং হয়েছে আমি সব জানি। এমনকি 18 সালের নির্বাচনে যে বিএনপি অংশগ্রহণ করেছে, জামাতে কয়টা সিট দেওয়া হবে, বিএনপি শেষ মতো পাস করানো হবে কয়টা, এগুলো সব ভারত ঠিক করে দিয়েছে। তো ভারতেরই এবার প্ল্যান ছিল যে 3বার বেশি ক্ষমতা রাখা তো কঠিন, তো এবার তারপরও দামি নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা এনেছে। এবার আওয়ামী লীগকে 5 বছর পূর্ণ করানোর চিন্তা ভারতেরও ছিল না। ভারতের প্ল্যান ছিল এরকম যে আওয়ামী লীগ 1-1.5 বছর 2 বছর দেশটা চালানোর পর তো মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে যাবে। তারপরে আওয়ামী লীগের বিএনপি জামাত আন্দোলন করবে, তারপরে মানে রাগ হয়ে হাসিনা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দিবে যে না ঠিক আছে তোমরা আন্দোলন করো, আমি পদত্যাগ করলাম। হাসিনা যদি পদত্যাগ করার পরে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, হাসিনা আরো গ্লোরিফাই হতো তখন। দেখেছো হাসিনা পদত্যাগ করেছে, কি ভালো প্রধানমন্ত্রী, পদত্যাগ করেছে। পদত্যাগ করা তো ভালো, যে জনগণ বলেছে, জনগণের দাবিকে সমর্থন জানিয়ে তিনি পদত্যাগ করেছেন। তো এরকম একটা প্ল্যান ছিল ভারতের যে একটা পর্যায়ে হাসিনাকে পদত্যাগ করাবে। পদত্যাগ করার পর সেনাবাহিনী দায়িত্ব নিয়ে কিছু সিম্পল কার্যক্রম করে তারা 3 মাস না হলে 5-6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেবে। সেই নির্বাচনে অনিবার্যভাবে বিএনপি ক্ষমতা আসবে। হ্যাঁ, বিএনপি ক্ষমতা আসবে, এটাই ভারতের প্ল্যান ছিল। তো বিএনপি ক্ষমতা আসার পরে সব সেট আপ মেকানিজম যেহেতু ভারতের, এবং অর্থনীতির বা পুরো ব্যবস্থাপনা তো ভারত এবং আওয়ামী লীগের। তো বিএনপি জামাত সহ এরা আসুক ক্ষমতায়, এরা ক্ষমতায় আসার পরে 1.5 বছর এদেরকে টিকতে দেওয়া হবে না। এমন এমন ভুল করবে বিএনপি সরকার যে 1.5 বছরের মধ্যে বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়ে বিএনপির পতন ঘটাবে। তারপরে আবার প্রমাণিত হবে যে এই যে দেখো হাসিনা পদত্যাগ করেছিল, এখন বিএনপি ক্ষমতা এসেছে, পারে নাই, এখন কি গণঅভ্যুত্থানে বিএনপির পতন হয়েছে, হাসিনা বিকল্প কেউ আছে? তখন অনেকে বলতো না হাসিনা বিকল্প কেউ নেই। তারপরে আবার একটা নির্বাচন দিয়ে আবার এই দামি বা পাতানো নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে বিপুল ভোটে যেটি ক্ষমতা আনতো, তারপরে 41 সাল পর্যন্ত নির্বিঘ্নে চালাতে পারত। এরকম একটা প্ল্যান ছিল। মাঝখানে বিএনপি ক্ষমতা আনার একটা প্ল্যান ছিল, এনে 1.5 বছরের মধ্যে ফেলে দেওয়ার প্ল্যান। বুঝতে পারছেন, সবসময় ক্ষমতা আনা এটা ভালোর জন্য হয় না। আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদে ক্ষমতা রাখার জন্য মাঝখানে কিছুদিনের জন্য বিএনপি ক্ষমতা আনার একটা প্ল্যান ভারতের ছিল। এখন তারেক রহমানকে ভারত এইভাবে ক্ষমতা এনেছে কি মনে করেন ভালোর জন্য? না, ভারতের ধান্দা আছে। ভারতের হয়তোবা ওই আমি এতক্ষণ যেটা বললাম, ভারতের এই স্বপ্ন খান হয়ে গেছে 5 আগস্ট বিপ্লবের ফলে। কারণ 5 আগস্ট বিপ্লবটা জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। ভারতের এরকম কোনো প্ল্যান ছিল না, ভারত এখানে কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গিয়েছিল, ওটা জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। সেই জায়গায় ভারত এক পর্যায়ে তারেক রহমানকে পছন্দ করেছে, ক্ষমতা এনেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে তারেক রহমানকে হত্যার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য। ভারত চাইবে যে তারা সব ধরনের ষড়যন্ত্র করে তারেক রহমান হাত ছেড়ে দিয়ে তারপরে তারেক রহমানকে বিপদে ফেলে যেন তার পতন ঘটানো যায়। এমনকি পারলে তারা মেরে ফেলতে চাইবে, হত্যা করতে চাইবে। জিয়াউর রহমানকে মেরেছে ভারত, তারেক জিয়াকে ভারত হত্যা করতে চাইবে। এখন বিএনপি যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ এবং সতর্ক রাজনীতি করতে পারে চীন, পাকিস্তান, তুরস্ককে নিয়ে, দ্যাট উড বি ডিফারেন্ট। বাট ভারত এটা চায়। এটা হচ্ছে আসল কথা। তারেক রহমানকে ভারত মূলত মেরে ফেলতে চায়, কারণ জিয়াউর রহমানকে মেরেছে, কারণ ওরা জানে যে জিয়াউর রহমানের রক্ত যার শরীরে সে কখনো আমাদের দালালি চূড়ান্ত হবে, কারণ হয়তো সাময়িক সময়ের জন্য অলরেডি শুরু হয়ে গেছে যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তারেক রহমান এসেছেন, কিন্তু আসার পরে ভারত এখন আর চেনে না, ভারতের সাথে এখন খামখেয়ালি করছেন তারেক রহমান। বুঝতে পারছেন? তো এই জন্য তারেক রহমানকে নিয়ে নানান শঙ্কা। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপর। হ্যাঁ, আজকে তারেক রহমানকে যতই আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল বলি, ভারত আওয়ামী লীগের প্রধান টার্গেট তারেক রহমান, এটা সত্য কথা। এবং ছাত্র দলের সভাপতি বা এরাও খুব সজাগ যে মানুষগুলো জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করেছে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান দেখাচ্ছে ছাত্রদল, কারণ আওয়ামী লীগ ভারত এরা যদি স্বাভাবিক আচরণ করতে পারে সবার আগে তারেক রহমানকে হত্যা করতে চাই। এটি হচ্ছে ওদের নোংরা রাজনীতি। আমরা এই ক্ষেত্রে তারেক রহমানের পক্ষে থাকবো। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।